আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আজকে তোমাদের আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে রিফ্র্যাকশন আলোচনা করেছি, সেই রিফ্র্যাকশনের উপর থেকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তারপর হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এবং যখন জলের নিচ থেকে কোনো মাছ ডাঙাতে কোনো বস্তুকে দেখে তখন সে একটা শঙ্কুর মধ্যে থেকে দেখে, অর্থাৎ একটা শঙ্কুর ভূমির ক্ষেত্রফল যতটা, ঠিক ততটা এলাকার মধ্য দিয়ে কোনো বস্তু যদি থাকে তাহলে তার সেই এলাকার মধ্যে কোনো বস্তু থাকলে তাহলে মাছ তাকে দেখতে পাবে, কিন্তু সেই শঙ্কুর ভূমির ক্ষেত্রফলের বাইরে যদি কোনো বস্তু থাকে তাহলে সে দেখতে পাবে না। তো এই নিয়ে আজকে আমার আলোচনা, ঠিক আছে? তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, সুস্থ মন নিয়ে চলাফেরা করো, সবাই ভালো থাকো, ঠিক আছে? আর স্টাডিটা অবশ্যই চাই, অবশ্যই তোমরা পড়াশোনা মন দিয়ে করতে থাকো, ঠিক আছে? তাহলে আজকে আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ কাকে বলে। কি বলবো? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। তাহলে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কাকে বলা হচ্ছে এবং তার রাশিমালা কি সেটা আগে আমি আলোচনা করব। ছবিটা একটু তোমরা দেখো। ধরো এখানে দুটো মাধ্যম, এটা হচ্ছে μ1 মাধ্যম, এটা হচ্ছে μ2 মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, ঠিক আছে? তো আলোর রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। আমি এখানে একটা অভিলম্ব আঁকছি। তো আলোর রশ্মি এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় এই ধরে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর রশ্মি প্রতিষ্ঠিত হচ্ছে। তো এটা আপতিত রশ্মি। যদি প্রতিষ্ঠিত রশ্মি এই দুই মাধ্যমের বিভেদনের গা ঘেঁষে যায়, অর্থাৎ এইভাবে যায়, এইভাবে প্রতিষ্ঠিত রশ্মি নির্গত হচ্ছে। আমি এখানে অভিলম্বটা টানি, এখানে ধরো অভিলম্ব টানো, এটা ধরো আমি অভিলম্ব টানলাম। দেখো, তাহলে এই কোণটাকে আমরা বলবো, এই কোণটাকে বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যেটাকে থিটা সি দিয়ে পাস করা। আর এটা কি কোণ রশ্মি, এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে এটাকেই বলছি আমরা সংকট কোণ। তাহলে আলো রশ্মি এটা হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময়, আলো রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় ঘন মাধ্যমের যে বিশেষ কোণের জন্য আলোক রশ্মি লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, ঘন মাধ্যমের সেই বিশেষ কোণকে বলা হয় সংকট কোণ, ঠিক আছে? তাহলে সংকট কোণ কাকে বলবো? তাহলে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় ঘন মাধ্যমে যে বিশেষ কোণের জন্য লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ সময়, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। তাহলে ঘন মাধ্যমে যদি এই দেখো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হবে? সবসময় এই অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে অভিলম্বটাকে দিলাম আমি n প্রাইম, এই অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে
একটা এমন বিশেষ কোণ হবে যে কোণের জন্য প্রতিসরণ কোণ কত হবে 90 ডিগ্রি। এই আপতন কোণের একটা মান এমন একটা নির্দিষ্ট মান হবে যার জন্য প্রতিসরণ কোণের মান কত হবে 90 ডিগ্রি। তো আপতন কোণের সেই বিশেষ মানকে বলছি আমরা সংকট কোণ, মাধ্যম দুটির সংকট কোণ। তাহলে কি বলছি, আলোচ্য যত এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম যাবে সবসময় অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে বলছি যে আলোচ্য ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় ঘন মাধ্যমে, এটা ঘন মাধ্যম যে বিশেষ কোণের জন্য প্রতিসরণ কোণ কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়। তাহলে ঘন মাধ্যমের সেই বিশেষ কোণকে বলা হচ্ছে সংকট কোণ। তাহলে ঘন মাধ্যমের সেই বিশেষ কোণকে মাধ্যম দুটির সংকট কোণ বলে, মাধ্যম দুটির সংকট কোণ বলে। ঠিক আছে, তাহলে আলোচ্য ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় ঘনমাধ্যমের যে বিশেষ কোণের জন্য লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে বলা হচ্ছে ঘনমাধ্যমের সেই বিশেষ, ঘনমাধ্যমের সেই বিশেষ, ঘনমাধ্যমে সেই বিশেষ মাধ্যমদ্বয় বা সেই বিশেষ গণমাধ্যমের সেই বিশেষ কোণকে, ঠিক আছে, গণমাধ্যমের সেই বিশেষ কোণকে মাধ্যম দুটির সংকট কোণ বলে। হলো, এটা রাশিমালা আসছে দেখো। তো এই সংকট কোণ সবসময় এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ওই জন্য থিটা সি দিয়ে পাস করে, কি পাস করা হয় থিটা সি দিয়ে। এর রাশিমালাটা দেখো। তো আমরা কি জানি, এটা আলোচ্য তাহলে 2 নম্বর থেকে 1 নম্বর যাচ্ছে, তাহলে কি লিখবো, μ21 সমান sin i বাই sin r। এখানে i সমান কত, থিটা সি, সংকট কোণ। কি কোণ? সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সংকট কোণ। আর আর কত, প্রতিসরণ কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। তুমি মানটা বসো, তাহলে 2μ1 সমান আছে sin থিটা সি বাই sin 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার দেখো sin থিটা সি বাই sin 90 ডিগ্রি। এবার sin থিটা সি, তার sin 90 ডিগ্রি মানে তো 1, তাহলে এটা কত আসছে না sin থিটা সি বাই 1। এবার দেখো এটা কত 2μ1, তো তাহলে এটাকে আমি কি লিখতে পারি 1 বাই 1μ2 লিখতে পারি না। দেখো 2μ1 ছিল সমান 1μ2, এটা হয় a mu b সমান b mu a, সেই সম্পর্ক থেকে a mu b সমান b mu a, সেই সম্পর্ক থেকে পেলাম। সমান কত পেলাম sin থিটা সি, বা এটাকে আমি কি পেতে পারি না sin থিটা সি সমান 1 বাই, এটাকে মিউ লিখতে পারি, কি লিখলাম 1μ2 সমান আমি মিউ, এটা আমি ধরলাম, এটা হচ্ছে ধরি। তাহলে কি দাঁড়াচ্ছে থিটা সি সমান কত দাঁড়াচ্ছে sin ইনভার্স 1 বাই মিউ। ঠিক আছে, তাহলে তোমরা সবাই বুঝতে পারলে, হ্যাঁ তোমরা সবাই তাহলে বুঝতে পারলে। ঠিক আছে, যে সংকট কোণ কাকে বলে, তার সংকট কোণে, এই সংকট কোণের জন্য কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। কি হয়? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। ঠিক আছে, সেটা কি তোমরা দেখেছো হিরে চকচক করে, কেন? সেখানেও কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। অর্থাৎ হিরকের মধ্যে যখন আলো রশ্মি এসে আপতিত হয় তখন সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়। তখন আলো রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় লঘু মাধ্যমে না গিয়ে পুনরায় আবার ঘন মাধ্যমে ফিরে আসে। এই কোণটাকে বলছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, এবার যেটা সেটা হচ্ছে কি, এই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অর্থাৎ এই প্রতিফলনে আলোর কোনো অংশ শোষিত হয় না, আলোর সম্পূর্ণ অংশ দুই মাধ্যমের বিভেদ তল থেকে প্রতিফলিত হয়। তার জন্য এই রিফ্লেকশনকে আমরা কি বলি? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে টোটালটাই রিফ্লেকশন হয়। আচ্ছা সবাইকে বলছি,
তোমরা যারা নতুন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে তোমরা কিন্তু সমস্ত পড়াগুলো আমার পরপর পেয়ে যাবে। আর আমার চ্যানেলের নাম হচ্ছে ইজি সায়েন্স সলিউশন। কি নাম কি? ইজি সায়েন্স সলিউশন। ইজি সায়েন্স সলিউশন। ইজি সায়েন্স সলিউশন, ঠিক আছে? ইজি সায়েন্স সলিউশন, তোমরা এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার সমস্ত ভিডিওগুলো পরপর কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি পড়াচ্ছি তাহলে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? দেখো, আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরিত হয়, আলোকরশ্মি যদি আপতন কোণ দুই মাধ্যমের বিভেদ তলে, এই যে ঘন মাধ্যমে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, তখন আলোকরশ্মি সংকট কোণে যদি আলোকরশ্মি আপতিত হয় তাহলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, কিন্তু সংকট কোণের চেয়ে যদি বেশি কোণে আপতিত হয় তখন আলোকরশ্মি আর এই দুই মাধ্যমে বিভেদ তল না ঘেঁষে না গিয়ে সরাসরি ঘন মাধ্যমে ফিরে আসে। এটাকে বলছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটাই কি বলছে? আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অর্থাৎ যদি এভাবে রশ্মিটা যায়, যদি এভাবে যায়, আলোকরশ্মি যদি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, অর্থাৎ এই কোণে যদি আরো বেড়ে যায়, তখন কি হচ্ছে? দেখো, এই কোণে যদি এভাবে কোণ যায়, তখন আলোকরশ্মি এই যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম ছিল তো, সেটা না গিয়ে আবার এই ঘন মাধ্যমে ফিরে আসে, ঘন মাধ্যমে আলোকরশ্মি ফিরে আসবে, এভাবে ফিরে আসবে। তো আলোর এই ঘটনাটাকে আমরা কি বলছি না? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তখন এই যে কোণটা, এই কোণটা কিন্তু কি হবে? এই কোণটা যদি আমরা থিটা ধরি, এই কোণটা কত ধরো আমরা? এই টোটাল কোণটাকে আমরা যদি থিটা ধরি, থিটা গ্রেটার দেন থিটা সি, থিটা গ্রেটার দেন কি হবে? থিটা সি। তাহলে তখন কি হবে? অভ্যন্তরীণ, মানে আলো আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে না, টোটালটাই আলো ঘন মাধ্যমে ফিরে আসবে। তাহলে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আলোর কোনো অংশ কিন্তু প্রতিসরণ হচ্ছে না, টোটালটা কি হচ্ছে? প্রতিফলন হচ্ছে। অর্থাৎ আলোরশ্মি কোথাও কোনো শোষণ হচ্ছে না, সম্পূর্ণ একদম দুই মাধ্যমের বিভেদ তল দ্বারা আলোর কোনো অংশ শোষণ হচ্ছে না, সম্পূর্ণ আলোরশ্মি ফিরে আসছে ঘন মাধ্যমে। তো একেই বলছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে? তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আগে বলবো না, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় তাহলে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় ঘন মাধ্যমে আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বড় হয়, ঘন মাধ্যমে এই যে আপতন কোণ তো অবশ্যই সংকট মানে ঘন মাধ্যমে, তাই না? তাহলে ঘন মাধ্যমে আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বড় হয়, সংকট কোণের চেয়ে বড় হয়, তাহলে কি বলছি? আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় ঘন মাধ্যমে যে আপতন কোণ, ঘন মাধ্যমে আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বড় হয়, তখন আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তল দ্বারা
সম্পূর্ণ ভাবে প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে আসে। কোন মাধ্যমে ফিরে আসে? ঘন মাধ্যমে ফিরে আসে। এই আলোর এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে। আলোর এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে। তাহলে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? আলোর সেই ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় ঘনমাধ্যমে আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বড় হয়, তখন আলোরশ্মি দুই মাধ্যমের বিভেদতল, অর্থাৎ এই দুই মাধ্যমের বিভেদতল দ্বারা সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে ঘনমাধ্যমে ফিরে আসে। একে বলা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে হীরের আংটি কেন চকচক করে? না, হীরেতে তার সংকট কোণ হচ্ছে কত? খুবই কম, প্রায় 24 ডিগ্রি। তো সেখানে আলোরশ্মি যখন 24 ডিগ্রির চেয়ে বেশি কোণে আপতিত হচ্ছে, তখন আলোরশ্মি ওখানে বারবার কি হচ্ছে? তা প্রতিফলিত হচ্ছে। অনেকগুলো হিরোটাকে এমনভাবে কাটা থাকে, তার অনেকগুলো তল থাকে। তো সেই তল দ্বারা যখন আলোরশ্মি বারবার প্রতিফলিত হচ্ছে এবং সেটা কি প্রতিফলন করছে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তখন ওখান থেকে যে উজ্জ্বল আলো নির্গত হচ্ছে সেটা কিন্তু পূর্ণ প্রতিফলনের ফলেই হচ্ছে, সেখানে আলোর কোনো শোষণ হচ্ছে না। এই জন্য হীরের আংটি চকচক করে। অথবা পদ্ম পাতায় যদি কোনো জলের ফোঁটা মুক্তোর মতো চকচক করে, কেন? সেটাও কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। মরুভূমির মরীচিকা, সেটাও কিন্তু আমরা মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ, সেটাও আমরা দেখতে পারি। অথবা মেরু অঞ্চলে, যেখানে ঠান্ডা দেশ, সেই মেরু অঞ্চলে দেখবে যদি সমুদ্র থেকে জাহাজ আসে, মনে হয় যেন আকাশ থেকে জাহাজ আসছে। কেন আসছে? এটাও কিন্তু আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ঘটে। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি, সেটা একটু যেখানে জেনে নিই। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত শর্ত কি হচ্ছে না? 1 নম্বর হচ্ছে আলোরশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ ঘটবে। তাহলে কি 1 নম্বর কি হচ্ছে? আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ ঘটবে। দু নম্বর কি হচ্ছে? 2 নম্বর যেটা আসছে সেটা আসছে কি না, আলোকরশ্মির ঘন মাধ্যমে আপতন কোণ অবশ্যই সংকট কোণের চেয়ে বড় হবে। তাহলে কি হবে না, ঘন মাধ্যমে সংকট কোণ আপতন কোণ, ঘন মাধ্যমে আপতন কোণ মাধ্যম দ্বয়ের সংকট কোণের চেয়ে বড় হবে। অর্থাৎ এই সংকট, এই যে আপতন কোণটা এই থিটা সি থেকে কি হবে? বড় হবে। দেখেছি। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, তার শর্ত, কিছু উদাহরণ তোমরা বুঝতে পারলে। হ্যাঁ, দেখো এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের আলোচনা করবো। ধরো এই জলের নিচে মাছ আছে, আর এটা ধরো হচ্ছে জলের উপরি অংশ, পুকুরের উপরিতলের অংশ, যেটা জলের উপরে রয়েছে।
ধর সূর্যোদয় যখন হচ্ছে তখন আলোরশ্মি ভাবে আসছে, গিয়ে জলে পড়ছে, জলটা ঘন মাধ্যম, তখন আলোরশ্মি ভাবে বেঁকে আসছে। তো এখানে যদি একটা আমরা অভিলম্ব টানি, ধর এটা অভিলম্ব টানলাম, এটা অভিলম্ব টানলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। অবশ্যই এখানে দেখো এখানে এখানে কিন্তু আলোরশ্মি এই যে এই কোণটা, এটা কিন্তু সংকট কোণ হলে এটা কত হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তো সেম ভাবে যখন সূর্যাস্ত হচ্ছে তখন আলোরশ্মি এভাবে এসে এভাবেই পড়ছে, ঠিক আছে। তাহলে আমি যদি এইভাবে একটা শঙ্কু কল্পনা করি, এই শঙ্কুর মধ্যেই কিন্তু সে বস্তুটিকে দেখতে পাবে। এখানটা আমি মানে এই মাছ কিন্তু জলের উপরিতলের বস্তুকে কিন্তু এই শঙ্কুর মধ্যেই দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে এটা আমি লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। তো সেখান থেকে এই যে শঙ্কুর ব্যাসার্ধটা আর আর এই যে ধরো মাছটা এই জলের উপরিতল থেকে এই গভীরতা রয়েছে, মাছটা জলের উপরিতলের থেকে এই গভীরতা রয়েছে, তাহলে সেক্ষেত্রে এই গভীরতার জন্য, আর এটা যদি এই যে শঙ্কুটা এর ব্যাসার্ধ আর হয় এবং এখানকার মাধ্যমের প্রতিসরণ যদি মিউ হয়, কি হয়, মিউ হয়, তাহলে তার সম্পর্কটা আর সমান এইচ বাই মিউ স্কয়ার মানে সমান, এইটা আমরা এখন প্রমাণ করতে চাইছি, ঠিক আছে। এখন আমরা এটা প্রমাণ করতে চাইছি, ঠিক আছে। তাহলে মাছটা জলের নিচে রয়েছে, দেখতে পাচ্ছ। এবার এই মাছ জলের উপরিতলে যে বস্তুগুলো সে দেখতে পাবে, সে কিন্তু এটা শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ এই যে শঙ্কুটা রয়েছে এর এই ভূমির এই ক্ষেত্রফল, এই শঙ্কু হয়, এটা ভূমির ক্ষেত্রফল এইটা, তো এইটার মধ্যে সে সমস্ত বস্তুকে দেখতে পাবে। আমরা সেটা এই যে শঙ্কুটা, এই শঙ্কুটার ব্যাসার্ধ হচ্ছে আর, সেই আর এর ব্যাসার্ধটা আমরা এখন নির্ণয় করব। এখানে কি হচ্ছে, একটি আলোরশ্মি সূর্য যখন উদয় হচ্ছে তখন আলোরশ্মি এভাবে আসছে, এসে যখন জলের উপরিতলে পড়ছে, জলটা সে প্রতিসরণের পর সেইভাবে আসছে কিন্তু, ঠিক আছে। তাহলে এটা ঘন মাধ্যম, লঘু মাধ্যম, তাহলে এই লঘু মাধ্যমে কিন্তু এই কোণটা কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি। তাই এটা অবশ্যই তাহলে কত কি কোণ হবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে, থিটা সি হবে। আচ্ছা, আবার দেখো এইটা সমান্তরাল এইটা, তাহলে এই কোণটা যাবে, এই কোণটা কিন্তু তাই হবে, অর্থাৎ এটা যদি থিটা সি হয় তাহলে এটাও কিন্তু সি হবে, থিটা সি, ঠিক আছে। আবার দেখো সূর্য অস্তের সময় আলো এইভাবে পড়ছে, এটা কিন্তু লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, যখন এইভাবে পড়ছে তো আলো এইভাবে চলে আসছে, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণটা কত ডিগ্রি হবে, থিটা সি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে এটাও কত হবে, থিটা সি। এখন আমরা এইভাবে একটা যদি শঙ্কু কল্পনা করি, তাহলে মাছটা এই শঙ্কুর মধ্যে সমস্ত বস্তুকে সে দেখতে পাবে, ঠিক আছে। তাহলে এখন আমি কি দেখবো, ধরিলাম ভূমির সময় সূর্যোদয়ের সময়, তাহলে কি লিখলাম, ধরিলাম সূর্যোদয়ের সময়, সূর্যোদয়ের সময় এ সমান একটি আলোকরশ্মি, এ সমান একটি আলোকরশ্মি, এ সমান এ একটি আলোকরশ্মি, ঠিক আছে। তাহলে বা এস ওয়ান এ একটি আলোকরশ্মি ঠিক আছে 90 ডিগ্রি কোণে এ বিন্দুতে আপতিত হয়ে এপি পথে নির্গত হয়, এপি পথে নির্গত হয়। সবাই বুঝতে পারছো, মাছটা তো পি বিন্দুতে রয়েছে তাই না, সে দেখছে। একইভাবে সূর্য অস্তের সময় এস বি একটি আলোরশ্মি, একইভাবে দিলাম যে সূর্য অস্তের সময়, সূর্য অস্তের সময়
সূর্য অস্তের সময় এস বি একটি আলো রশ্মি বা এস টু বি লিখলাম, এস টু, এটা এস টু দিলাম, এটা কি দিলাম, এটা যেহেতু এস ওয়ান নিচ্ছে তাহলে এটা এস টু দিই, তাহলে ভালো হবে। এটা হচ্ছে দুই মধ্যে বৃহত্তর নাকি, তাহলে এস টু বি একটি আলোক রশ্মি বি বিন্দুতে 90 ডিগ্রি কোণে আপতিত হল, আপতিত হয়ে বিপি পথে নির্গত হয়, বিপি পথে নির্গত হয়। দেখো তোমরা সব বুঝতে পারছো কিনা দেখো, ধরলাম এটা সূর্য দয়ের সময় রশ্মিটা এসে এইভাবে মাছের চোখে পড়ছে, সূর্য অস্ত সময় এসে মাছের চোখে পড়ছে। দেখো ধরলাম সূর্যোদয়ের সময় S1P একটি আলো রশ্মি 90 ডিগ্রি কোণে এ বিন্দুতে আপতিত হয়, দিয়ে এপি পথে নির্গত হয়। আর সূর্যাস্তের সময় S2B একটি আলো রশ্মি বি বিন্দুতে আপতিত হয়, সেটা কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি। এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে থিটা সি হবে, তাই না? দেখো সংকট কোণের সঙ্গে তাই সময়, যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে অপর কোণটা অবশ্যই সেটা কি কোণ হবে? সংকট কোণ। তাহলে আপতন কোণে 90 ডিগ্রি, তাহলে পজিশন কোণে কত হবে? সংকট কোণ হবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে। আর সংকট কোণ তো ঘনমাধ্যমই হয়, তাহলে এটা তো ঘনমাধ্যম, এর পজিশন হচ্ছে মিউ, হ্যাঁ এই পথে নির্গত, তাই তো? তাহলে আমি ধরলাম কি, আচ্ছা তাহলে মিউ হলো হচ্ছে কি না ঘনমাধ্যমের প্রতিসরণ হচ্ছে মিউ, তাহলে ধরে গিয়া তাহলে এটা অবশ্যই এই রশ্মিটা হচ্ছে ভূমির সমান্তরাল, এটা কি রশ্মি? ভূমির সমান্তরাল। সূর্য এটি আলো রশ্মি 90 ডিগ্রি কোণে এই বিন্দুতে আপতিত হয়, এ দিয়ে এই বিন্দুতে নির্গত হয়। এই যে এই S1A, এই যে S1A এই আলো রশ্মিটা অবশ্যই ভূমির সমান্তরালে এসে আপতিত হচ্ছে জলের উপরে, হ্যাঁ ভূমি এভাবে সমান্তরালে এসে আপতিত হচ্ছে কিন্তু, হ্যাঁ ভূমির সমান্তরালে এভাবে, ভূমির সমান্তরালে এসে কিন্তু জলের উপর আপতিত হচ্ছে। এবার জল থেকে এইভাবে নির্গত হচ্ছে, জলের মধ্যে এইভাবে নির্গত হচ্ছে, হ্যাঁ জলের মধ্যে এইভাবে নির্গত হচ্ছে, জলের মধ্যে যাচ্ছে কিন্তু, হ্যাঁ প্রতিষ্ঠিত হচ্ছে, ঠিক আছে? তাহলে এবার আসছি, তাহলে আমাদের এই কোণটাতে কিন্তু অবশ্যই সংকট কোণ, তাহলে এপিও, তাহলে কোণ এপিও সমান এই কোণটা কত? থিটা সি, এটা কিন্তু থিটা সি। দেখো এই কোণটা থিটা হলে এই কোণটাও কিন্তু থিটা হবে, কেন? এইটা সমান্তরাল এইটা। আচ্ছা নম্বরের নাম দিতে পারো, এটা যদি n1 দিই বা এটা n দেই তাহলে দেবো n প্রাইম, ঠিক আছে কি? আচ্ছা বা এটা n1 আর n প্রাইম n1 প্রাইম, ঠিক আছে? যাই হোক, তাহলে এবার আসছি এই কোণটা যদি থিটা সি হয় এটাও থিটা সি হবে, ঠিক আছে? তাহলে এখন লিখে ফেলি কোনটা কি, তাহলে OA সমান OB সমান R, হ্যাঁ এই শঙ্কুর ব্যাসার্ধ, আর OP সমান কত? H, ঠিক আছে? তাহলে যে কোনো ত্রিভুজ ধরি, তাহলে ত্রিভুজ OAP এর ক্ষেত্রে আমি কি বলবো? দেখো tan থিটা সি সমান কত? লম্ব বাই ভূমি r বাই h, ঠিক আছে? এবার দেখো sin থিটা সি সমান কত? এটা আমরা জানি 1 বাই মিউ, তাহলে cos থিটা সি সমান কত? রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা সি, মানে কত দাঁড়াচ্ছে 1 মাইনাস 1 বাই মিউ স্কয়ার। তাহলে তুমি যেটা ক্যালকুলেশন করে কি আসছে, অটোমেটিক ক্যালকুলেশন করে আমার কি আসবে, এটা হচ্ছে মিউ স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? আর নিচে দিলাম মিউ, ঠিক আছে নাকি? তাহলে এবার আমি ক্যালকুলেশনটা আসি, তাহলে r বাই h সমান কি? tan থিটা সি সমান sin থিটা সি বাই cos থিটা সি। এবার sin থিটা সি সমান কত? 1 বাই মিউ। এই দেখো sin থিটা সি সমান 1 বাই মিউ, cos থিটা সি মানটা এখন বসাবো
cos রাশির মান কত বসাবো, এখানে হচ্ছে মিউ স্কয়ার মাইনাস 1 আর উপরে কত হচ্ছে মিউ, মিউ মিউ কাটা, তাহলে কি আসছে না 1 বাই মিউ স্কয়ার মাইনাস 1 মান, তার মানে আমরা r সমান কি পাচ্ছি তাহলে, এই দেখো এটা কোন মানে গুণ হয়ে যাবে h বাই মিউ স্কয়ার মাইনাস 1 রুট ওভার, ঠিক আছে হ্যাঁ, তাহলে বুঝতে পারলে খুব ইম্পর্টেন্ট কিন্তু দেখো পরীক্ষাতে খুব আসে, একদম সহজ, এক মানে খুব খুব পরীক্ষাতে আসে, দেখো তোমরা খুব সহজ করে ছোট্ট করে প্রমাণ করে দিয়েছি, পরীক্ষাতে অবশ্যই আসবে, বিভিন্ন ভাবে আসতে পারে, প্রমাণ করো এটা r সমান h বাই মিউ স্কয়ার মাইনাস 1, কোনো কঠিন না, একদম খুব সহজ কিন্তু, এই একদম লিখবে একটা আলো সি এস মানে এইভাবে ভূমির সমান্তরালে এসে এই বিন্দু আপতিত হয়ে এ পি পথে নির্গত হয়, সূর্য অস্তের সময় এইভাবে S2 বি একটা হলো সি বি বিন্দুতে আপতিত হয়, অবশ্যই বি পি পথে নির্গত হয়, এই কোণ আপতনগুলো প্রত্যেকটি 90 ডিগ্রি, তাহলে এই কোণ 90 ডিগ্রি হলে লঘু মধ্যমে যদি কোণটা 90 ডিগ্রি হয় তাহলে ঘর মধ্যের কোণটা অবশ্যই সংকট কোণ হবে, তাহলে থিটা সি, তো এটা থ্রি, তো এইটা সমান্তরাল এইটা, তো এটা থিসের এটা হচ্ছে জলের গভীরতা, এখানে মাছটা আছে, মাছটা অবশ্যই শঙ্কুর এই যে ভূমির ক্ষেত্রফল এইটার মধ্যে সে কিন্তু বস্তুগুলোকে দেখতে পাবে, একদম সহজ, একদম ধরে নিয়েছি, তাহলে এ পি ও এই কোণ এটা থিটা, এটা হচ্ছে থিটা সি, এ পি ও ধরে নিয়েছি, এবার ও এ মানে আর, ও বি মানে আর, ও পি কত এইচ, ঠিক আছে, এবার ত্রিভুজ ও এ পি ক্ষেত্রে tan থিটা সি লম্ব এই ভূমি, লম্বটা লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কোণটা হয়, আচ্ছা থিটা সবসময় এই থিটার বিপরীত কোণটা হচ্ছে লম্ব হবে, ঠিক আছে, তাহলে লম্ব কোণটা হচ্ছে আর হচ্ছে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, সবসময় কোণটা ভূমি আর অতিভুজের মধ্যে হয়, তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে এটা ভূমি, তাহলে tan থিটা হচ্ছে tan লম্ব এই ভূমি, ঠিক আছে, তাহলে লম্ব কোণটা আর ভূমিগত এইচ, তাহলে এবার আমি কি করব টোটাল ক্যালকুলাস sin থিটা সমান আমরা ইউনিট জানি, cos থিটা সমান মানটা একটু পেয়ে গেলাম, তাহলে এই মানটা এটা বের করলাম, cos থিটা এর মানটা এখানে বের করলাম, ঠিক আছে, আর sin থিটা দিয়ে এবার কি করব tan থিটা সি সমান sin থিটা সি বাই cos থিটা সি, মানটা টোটাল বসিয়ে দিয়ে r বাই সমান r সমান, একদম খুব সহজ কিন্তু হ্যাঁ, সবাই তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর মন নিয়ে চলাফেরা করবে, আর বেশি বেশি করে পড়বে, কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে অবশ্যই বারবার তোমাদের বলছি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে, আমি তোমাদের পরবর্তী ক্লাসে আমি এই চ্যাপ্টার থেকে যা সাজেস্টিভ প্রশ্ন আসবে জয়েন্ট এন্ট্রান্সে, উচ্চ মাধ্যমিকে, নিটে, জেমেন বা অ্যাডভান্সে, জি অ্যাডভান্সে বা নিটি যা আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের পরবর্তী ক্লাসে আসছি, ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তারা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে দেয় তাহলে তারা কিন্তু আমার সঙ্গে সম্পূর্ণ ক্লাসগুলো করতে পারবে, ভালো থাকবে সবাই, আর সুন্দর ও সুস্থ মনে চলাফেরা করবে।